স্নেহের ছাত্রছাত্রী, আমি আগের ক্লাসে তোমাদের নদী নকশা এবং নদী খাতের নকশা বলতে কী বোঝায় সেটা নিয়ে আলোচনা করেছি। আজ বিভিন্ন প্রকার নদী নকশা ও নদী খাতের নকশা নিয়ে আলোচনা করব, অর্থাৎ ড্রেনেজ প্যাটার্ন এবং চ্যানেল প্যাটার্ন নিয়ে আলোচনা করব। প্রথমেই আমাদের জানতে হবে এই ড্রেনেজ প্যাটার্ন বা চ্যানেল প্যাটার্ন গঠনকারী নিয়ন্ত্রকগুলি কী কী। সাধারণত নদী নকশার বিবর্তনে বা সৃষ্টিতে ভূ গঠন, ভূমিরূপ এবং জলবায়ু একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে। এই নদী নকশা যেসব নিয়ন্ত্রকগুলি রয়েছে সেগুলি হলো ভূ গঠন, শিলাস্তরের বিন্যাস, শিলাস্তরের কাঠিন্য, শিলাস্তরের দারুণ ফাটল ও চ্যুতির অবস্থান, শিলাস্তরের প্রবেশতা ও সছিদ্রতা, শিলাস্তরের আয়াম ও নতি, এগুলির পার্থক্যের বিভিন্নতার জন্যই বিভিন্ন প্রকার নদী নকশার সৃষ্টি হয়। ভূমিরূপ, ভূমিঢালের পরিমাণ, ভূমিঢালের দৈর্ঘ্য, ভূমিঢালের আকৃতি, ভূমিঢালের আকৃতিগত বৈষম্য, ভূমির বন্ধুরতা প্রভৃতির ভূমিরূপ গঠনকারী উপাদানগুলির বিভিন্নতার জন্য নদী নকশার বিভিন্নতা দেখা যায়। ভূমিঢাল বা ভূমির প্রারম্ভিক ঢাল নদী প্রবাহের অভিমুখকে প্রভাবিত করে। ভূমির প্রারম্ভিক ঢাল অনুসারে প্রথমে অনুগামী নদী এবং তারপর বিভিন্ন ক্রমের উপনদীর সৃষ্টি হয়ে নদী নকশা গড়ে তোলে। জলবায়ু, জলবায়ু বৃষ্টিপাতের পরিমাণকে নিয়ন্ত্রণ করে নদীতে জলপ্রবাহের পরিমাণের হ্রাস বৃদ্ধি ঘটায়। এর ফলে নদী অববাহিকাতে ক্ষয়, পরিবহন ও সঞ্চয়ের প্রভৃতির তারতম্য হয়, যা জলনির্গম প্রণালীকে প্রভাবিত করে। এখন অন্যান্য কারণগুলির মধ্যে আবহাওয়া বিকারের হার, মাটির বৈশিষ্ট্য, ভৌমজলের উপস্থিতি ও ভূপৃষ্ঠের সঙ্গে তার নৈকট্য, সাম্প্রতিক ভূ আলোড়ন, নদী অববাহিকার সাম্প্রতিক ভূতাত্ত্বিক ও ভূমিরূপের ইতিহাস প্রভৃতি নদী নকশাকে নিয়ন্ত্রিত করে। নদী নকশার শ্রেণীবিভাগ, অর্থাৎ ড্রেনেজ প্যাটার্নের টাইপ অফ ড্রেনেজ প্যাটার্ন। নিয়ন্ত্রণের ভিত্তিতে নদী নকশাকে তিন ভাগে বিভক্ত করা যায়: ভূমিরূপ নিয়ন্ত্রিত নদী নকশা, ভূ গঠন নিয়ন্ত্রিত নদী নকশা এবং মিশ্র নদী নকশা। ভূমিরূপ নিয়ন্ত্রিত নদী নকশা প্রধানত তিন প্রকার, যথা বৃক্ষরূপী নদী নকশা, পিনেট নদী নকশা ও অসংগঠিত বা বিশৃঙ্খল নদী নকশা। বৃক্ষরূপী নদী নকশা কোনো জলনির্গম প্রণালীতে উপনদী ও প্র উপনদীগুলি মূল নদীর সঙ্গে এমনভাবে মিলিত হয় যে নদী গোষ্ঠীর আকৃতি ডালপালা বিশিষ্ট বৃক্ষের মতো দেখতে হয়। এই জলনির্গম প্রণালীকে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী বলে। গ্রিক শব্দ ডেনড্রনের অর্থ বৃক্ষ, এবং তার থেকে এরূপ জলনির্গম প্রণালীর নামকরণ করা হয়েছে, যাকে বলা হয় ডেনড্রিটিক ড্রেনেজ প্যাটার্ন বা বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। এই ধরনের জলনির্গম প্রণালী গঠনে ভূ গঠনের সেরকম বিশেষ কোনো প্রভাব বা নিয়ন্ত্রণ নেই। ভূমিরূপ বা ভূমির ঢাল বিশেষভাবে এই ধরনের জলনির্গম প্রণালী গঠনকে নিয়ন্ত্রিত করে। বৃক্ষরূপী নদী নকশায় মূল নদীর সঙ্গে উপনদীগুলি সূক্ষ্ম কোণে মিলিত হয়। এইভাবে বড় উপনদীর সঙ্গে
তার ছোট ছোট উপনদীগুলিও সূক্ষ্ম কোণে মিলিত হয়ে থাকে। ভারতের ছোটনাগপুর মালভূমির সমধর্মী নাইস শিলার উপর অসংখ্য বৃক্ষরূপী নদী নকশার সৃষ্টি হয়েছে। এখন পিনেট নদী নকশা বা চুনুট নদী নকশা বা পিনেট ড্রেনেজ প্যাটার্ন। ইংরাজি পিনেট শব্দের অর্থ পাখির পালকের মতো। ভূমিরূপ দ্বারা প্রভাবিত যে নদী নকশায় মূল নদী ও তার উপনদীগুলি পরস্পর খুব সূক্ষ্ম কোণে মিলিত হয় এবং তার জন্য সার্বিকভাবে পাখির পালকের মতো দেখতে নদী নকশার উদ্ভব হয়, তাকে পিনেট বা চুনুট নদী নকশা বলা হয়। এই ধরনের নদী নকশা গঠনে ভূ-গঠনের সেরকম কোনো প্রভাব নেই, কিন্তু ভূমিরূপের প্রভাব সবচেয়ে বেশি, বিশেষত ভূমিঢালের প্রভাব সবচেয়ে বেশি। অতি খাড়াই ঢালের উপর দিয়ে উপনদী প্রবাহিত হয়ে প্রধান নদীতে এসে মিশে এই ধরনের জলনিগম প্রণালী গঠিত হয়। পিনেট নদী নকশায় উপনদীগুলি মূল নদীর সঙ্গে সূক্ষ্ম কোণে মিলিত হয় এবং উপনদীগুলি পরস্পরের সঙ্গে প্রায় সমান্তরালভাবে অবস্থান করে। এই আগের যে বৃক্ষরূপী নদী নকশা আমরা জানলাম, সেই বৃক্ষরূপী নদী নকশার রূপান্তরিত রূপই হলো পিনেট নদী নকশা। হিমালয় পর্বতশ্রেণীর দক্ষিণ প্রান্তের পাদদেশে উচ্চ সোন অববাহিকায়, নর্মদা অববাহিকায় পিনেট নদী নকশা গড়ে উঠেছে। এখন অসংগঠিত বা বিশৃঙ্খল নদী নকশা। যে জলনির্গম প্রণালীতে একাধিক নদী এককভাবে বা কয়েকটি নদী পরস্পর মিলিত হয়ে এলোমেলোভাবে কেউ হ্রদ বা কেউ কোনো নিকটবর্তী জলাভূমিতে গিয়ে শেষ হয়, তখন সেই বিক্ষিপ্ত অবিন্যস্ত শৃঙ্খলাহীন নদী ব্যবস্থাকে অসংগঠিত নদী নকশা বা বিশৃঙ্খল নদী নকশা বলা হয়। এই ধরনের নদী নকশা গঠনে ভূ-গঠনের সেরকম কোনো প্রভাব নেই। স্থানীয় ভূমিরূপ ও ভূমিঢাল অনুসারে ছোট ছোট নদী সৃষ্টি হয় এবং তাদের প্রবাহ পথের অভিমুখ তৈরি করে, কিন্তু সামগ্রিকভাবে একটা জলনিগম প্রণালী হিসাবে এই নদীগুলোর নির্দিষ্ট কোনো অভিমুখ থাকে না। তাই এই প্রকার নদী নকশার সৃষ্টি হতে পারে। অর্থাৎ ভূমিরূপের এবং ভূমিঢালের প্রভাব এই ধরনের নদী নকশা গঠনে যথেষ্ট পরিমাণে রয়েছে। জলবায়ুর পরিবর্তনের কারণে হিমযুগে যেসব নদীবিন্যাসগুলো ছিল সেগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এখন উষ্ণ যুগে। আগে হিমযুগে যে নদীবিন্যাসগুলো ছিল সেগুলো এখন উষ্ণ যুগে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়ে এলোমেলোভাবে অনেকগুলি নদীর সৃষ্টি হয়ে এক একটি নদী কোনোটি জলাশয়ে, কোনোটি কোনো হ্রদে, কোনোটি অন্য নদীতে গিয়ে মিলিত হয়ে বিশৃঙ্খল নদী নকশার সৃষ্টি হয়েছে। আবার মরু অঞ্চলে শুষ্ক পরিবেশে প্লায়া হ্রদে অনেক সময় স্থানীয় কিছু নদী এসে শেষ হয়। এর ফলে মরু অঞ্চলে ক্ষয়ের নিম্নসীমায় বিশৃঙ্খল নদী নকশা অনেক সময় দেখা যায়। কারাকোরাম পর্বতের হিমবাহিক উপত্যকায় বিশৃঙ্খল নদী নকশা দেখা যায়। এখন ভূমিরূপ নিয়ন্ত্রিত নদী নকশা। ভূগঠন নিয়ন্ত্রিত নদী নকশা। এই ভূগঠন নিয়ন্ত্রিত নদী নকশা 5 প্রকারের, যথা জাফরিরূপী নদী নকশা, আয়তাকার নদী নকশা, অঙ্গুরিয়াকার নদী নকশা, বড়শিরূপী নদী নকশা এবং হেরিংবোন নদী নকশা। এখন জাফরিরূপী নদী নকশা বা ট্রেলিস ড্রেনেজ প্যাটার্ন। ইংরাজি ট্রেলিস শব্দের বাংলা অর্থ হলো জাফরি, অর্থাৎ
ভূগঠন দ্বারা প্রভাবিত যে জলনির্গম প্রণালীতে অনুগামী নদীর সঙ্গে পরবর্তী নদী এবং পরবর্তী নদীর সঙ্গে বিপরা বা পুনর্ভবা নদী সমকোণে মিলিত হয়ে একটি জাফরির মতো নদী নকশা তৈরি করে তাকেই জাফরিরূপী জলনির্গম প্রণালী বলা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে সমস্ত প্রকার নদীগুলি একে অপরের সঙ্গে সমকোণে বা প্রায় সমকোণে মিলিত হয়। এই জাফরিরূপী নদী নকশা একনত ভূগঠনযুক্ত অঞ্চলে অর্থাৎ ইউনিক্লাইনাল স্ট্রাকচার যেখানে রয়েছে সেখানে গঠিত হয়। সেখানে এই ইউনিক্লাইনাল স্ট্রাকচার গঠিত অঞ্চলে সেখানে ভিগু ও উপত্যকা জাতীয় ভূমিরূপ গঠিত হয়। সেই ভূভাগের মধ্যে জাফরিরূপী নদী নকশা গড়ে ওঠে। এই ধরনের নদী নকশা গঠনযুক্ত অঞ্চলে যে প্রকার নদীগুলি দেখা যায় সেগুলি হলো অনুগামী নদী, গৌণ অনুগামী নদী, বিনতি নদী এবং আয়াম নদী। এই নদীগুলির মধ্যে অনুগামী নদী হলো মূল নদী এবং আয়াম নদী, গৌণ অনুগামী নদী ও বিনতি নদী হলো ওই মূল নদীর অর্থাৎ অনুগামী নদীর উপনদী। এখানে অনুগামী নদী ও গৌণ অনুগামী নদী মূল শিলাস্তরের নতিকে অনুসরণ করে প্রবাহিত হয়, অর্থাৎ মূল শিলাস্তরের যেদিকে ঢাল সেই ঢালকে অনুসরণ করে প্রবাহিত হয়। আর অন্যদিকে এই শিলাস্তরে স্ট্রাইক বা আয়াম বরাবর যে নদী বা আয়াম নদী প্রবাহিত হয় সেই নদীটি এই অনুগামী নদী বা গৌণ অনুগামী নদীর সঙ্গে এসে সমকোণে মিলিত হয়। এই ধরনের নদী নকশায় কিছু বিপরা নদী অর্থাৎ নদীর বিনতি নদী, অ্যান্টিডিপ স্ট্রিম যাকে বলা হয়, অর্থাৎ নদীর বিপরীতে কিছু নদীরও সৃষ্টি হয়, যাদেরকে আমরা বিপরা নদীও বলতে পারি, অবসিকুয়েন্ট স্ট্রিমও বলতে পারি। ভারতের আরাবল্লী পর্বতের পশ্চিম ঢালে জাফরিরূপী জলনির্গম প্রণালী দেখা যায়। এখন আয়তাকার জলনির্গম প্রণালী, রেক্ট্যাঙ্গুলার ড্রেনেজ প্যাটার্ন। ভূগঠন প্রভাবিত যে জলনির্গম প্রণালীতে মূল নদী এবং তার উপনদীগুলি পরস্পরচ্ছেদী দারুণ বরাবর নানা দিক থেকে প্রবাহিত হয়ে এসে পরস্পরের সঙ্গে সমকোণে মিলিত হয়ে আয়তাকার রূপ ধারণ করে তাকে আয়তাকার জলনির্গম প্রণালী বলা হয়। শিলাস্তরে প্রচুর ফাটল বা দারুণ থাকলে এবং এই ফাটল বা দারুণগুলি পরস্পরের সঙ্গে সমকোণে মিলিত হলে ওই দারুণ বা ফাটলগুলি ভূপৃষ্ঠের দুর্বল এলাকা হিসাবে চিহ্নিত হয় এবং এই ফাটল বা দারুণের মধ্য দিয়ে দ্রুত ক্ষয়ের মাধ্যমে নদী উপত্যকার সৃষ্টি হয় এবং এই নদী উপত্যকাগুলো তাহলে পরস্পরের সাথে সমকোণে এসে তখন মিলিত হয়। যেহেতু দারুণ বা ফাটনগুলো পরস্পর সমকোণে মিলিত হয়েছিল তাই সৃষ্ট নদী উপত্যকাগুলো পরস্পর সমকোণে এসে মিলিত হবে এবং সেগুলি এই সমগ্র যে রিভার সিস্টেমটা দেখতে যদি আয়তক্ষেত্রের মতো হয় তাহলে তাকে আমরা আয়তাকার জলনির্গম প্রণালী হয়েছে বলে ধরে নিই। তখন কর্ণাটকের পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে, কেরলের সমভূমিতে, দামোদর অববাহিকায়, বিভিন্ন উপনদীর অববাহিকায় আয়তাকার জলনির্গম প্রণালী দেখা যায়। এখন অঙ্গুরিয়াকার নদী নকশা। গম্বুজ ভূগঠন অঞ্চলে যে ভূগঠন ও শিলালক্ষণ প্রভাবিত নদীজালিকায় প্রায় বৃত্তের মতো পরস্পর বিন্যস্ত কঠিন ও কোমল শিলাস্তরকে অবলম্বন করে বলয়ের মতো আকৃতি নিয়ে নদীগুলি প্রবাহিত হয় তাকে অঙ্গুরিয়াকার নদী নকশা বলা হয়। ইংরেজিতে যাকে আমরা অ্যানুলার ড্রেনেজ প্যাটার্ন বলে থাকি। গম্বুজ ভূগঠন অঞ্চলে যেখানে কঠিন ও কোমল শিলা পরস্পরের প্রায় সমান্তরালে প্রায় বলয়ের মতো পরস্পর বিন্যস্ত থাকে সেখানে কোমল শিলাস্তরের মধ্যে আংটির মতো আকার নিয়ে নদীগুলি প্রবাহিত হয়।
ফলে অঙ্গুরি আকার নদী নকশা গড়ে ওঠে। অঙ্গুরি আকার নদী নকশায় মূল অনুগামী নদীর উপনদীগুলি অর্ধবৃত্তের মতো বিন্যস্ত থাকে। এই উপনদীগুলিকেই পরবর্তী নদী বলা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ডাকোটা প্রদেশে ব্ল্যাক হিল পাহাড়ে রেড নদী অঙ্গুরি আকার জলনিগম প্রণালী সৃষ্টি করে প্রবাহিত হচ্ছে। এখন বর্ষি বাঁকযুক্ত নদী নকশা বা বারবেড প্যাটার্ন। কোনো জলনির্গম প্রণালীতে উপনদীগুলি মূল নদীর উল্টো মুখে নৌকাটানা আঁকশির মতো সূক্ষ্ম অথবা স্থূলকোণে মিলিত হলে সেই প্রকার জলনির্গম প্রণালীকে বর্ষি বাঁকযুক্ত নদী নকশা বলা হয়। ভূ আন্দোলনের ফলে অববাহিকার মূল ঢালের বিপরীত দিকের শিলাস্তর কৌণিকভাবে স্থাপিত হলে নদী গ্রাসের সৃষ্টি হলে এই প্রকার নদী নকশা গঠিত হতে পারে। ভারতের গোদাবরী নদীর ডান তীরের উপনদী ইন্দ্রাবতী পশ্চিম মুখে প্রবাহিত হয়ে গোদাবরী নদীতে মিশেছে, কিন্তু গোদাবরী নদীটি পূর্ববাহিনী নদী। এক্ষেত্রে একটি বর্ষি বাঁকযুক্ত নদী নকশার সৃষ্টি করেছে। এখন হেরিংবোন নদী নকশা। পার্বত্য ও পাহাড়ি অঞ্চলে যেখানে মূল নদী গভীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেখানে উপত্যকার উভয় দিকের খাড়া ঢাল বেয়ে বহু ছোট ছোট নদী বয়ে এসে মূল নদীতে মেশে। এর ফলে যে নদীবিন্যাস গড়ে ওঠে তা দেখতে অনেকটা হেরিং মাছের কাঁটার বিন্যাসের মতো, তাই একে হেরিংবোন জলনির্গম প্রণালী বলা হয়। এই প্রকার নদী নকশার ক্ষেত্রে উপনদীগুলির খাত মূল নদীর খাতের সঙ্গে প্রায় আড়াআড়িভাবে বিন্যস্ত হয়। কাশ্মীর উপত্যকায় ঝিলাম নদীর উচ্চ প্রবাহে হেরিংবোন জলনিগম প্রণালী গড়ে উঠেছে। এখন মিশ্র নদী নকশা। আমরা প্রাথমিক অবস্থায় যে তিন প্রকার নদী নকশা দেখেছিলাম, ভূমিরূপ নিয়ন্ত্রিত নদী নকশা, ভূগঠন নিয়ন্ত্রিত নদী নকশা এবং এই আরেকটি প্রকার হলো মিশ্র নদী নকশা। ভূগঠন ও ভূমিরূপ যৌথভাবে যে নদী নকশার উদ্ভবের জন্য দায়ী, সেই প্রকার নদী নকশাকেই মিশ্র নদী নকশা বলা হয়। এই নদী নকশা প্রধানত তিন প্রকারের হয়ে থাকে: সমান্তরাল নদী নকশা, কেন্দ্র বিমুখ নদী নকশা এবং কেন্দ্রমুখী নদী নকশা। এখন সমান্তরাল নদী নকশা। ভূগঠন ও ভূমিঢাল দ্বারা প্রভাবিত কোনো অঞ্চলে যদি নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর সমান্তরালভাবে ছোট ছোট নদী পরস্পর নেমে আসে এবং তারা পরস্পর সমান্তরালভাবে অবস্থান করে, তখন সেই প্রকার নদী নকশাকেই সমান্তরাল নদী নকশা বলা হয়। সমান্তরাল অধভঙ্গ ও সমান্তরাল চ্যুতিযুক্ত এলাকাতে এই প্রকার নদী নকশা দেখা যেতে পারে। আবার মালভূমির খাড়াই ঢাল বরাবর অনেকগুলি পরস্পর সমান্তরালে প্রবাহিত নদীর দ্বারা এই প্রকার নদী নকশা সৃষ্ট হতে পারে। হাজারিবাগ মালভূমির খাড়া প্রান্তভাগে এই প্রকার জলনিগম প্রণালী গড়ে উঠেছে। এখন কেন্দ্র বিমুখ নদী নকশা। ভূগঠন ও ভূমিরূপ দ্বারা প্রভাবিত যে মিশ্র প্রকৃতির জলনিগম প্রণালীতে বহু ছোট ছোট নদী কোনো মধ্যবর্তী গম্বুজাকার বা শঙ্কু আকৃতির উচ্চভূমির ঢাল বেয়ে বাইরের দিকে প্রবাহিত হয়, তাকে কেন্দ্র বিমুখ জলনিগম প্রণালী বলা হয়। গম্বুজ গঠনযুক্ত অঞ্চলে এই প্রকার জলনিগম প্রণালী গড়ে উঠতে দেখা যায়। আবার কোনো ব্যবচ্ছিন্ন অবশিষ্ট পাহাড় বা ইনসেলবার্জ, বনহাট প্রভৃতি কেন্দ্রীয় উচ্চভূমির ওপর জলনিগম প্রণালীর সৃষ্টি হতে পারে।
সাধারণত পাহাড় বা উচ্চ মালভূমির বহির্মুখী ঢাল বরাবর এই প্রকার জলনির্গম প্রণালী যখন গড়ে ওঠে তখন নদীগুলির গতিবেগ অনেক বেশি থাকে। আমাদের ভারতবর্ষের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে বহু কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী দেখা যায়। এখন কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী ভূগঠন বা ভূমিরূপ ভূগঠন ও ভূমিরূপ দ্বারা প্রভাবিত মিশ্র প্রকৃতির যে জলনির্গম প্রণালীতে নদীগুলি উচ্চভূমি দ্বারা বেষ্টিত কোনো নিম্ন বেসিনের কেন্দ্রের দিকে প্রবাহিত হয় তাকে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী বলা হয়। অর্থাৎ কেন্দ্র বিমুখের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, একটা উচ্চভূমি থাকবে, সেই উচ্চভূমি থেকে তার বাইরের দিকে নদীগুলো সৃষ্টি হচ্ছে। আর এক্ষেত্রে মাঝের কোনো নিম্নভূমি কিন্তু তার চারিপাশে উচ্চভূমি, সেখান থেকে মাঝের কোনো নিম্নভূমিতে চারিপাশের উচ্চভূমি থেকে একটা নির্দিষ্ট জায়গাতে নদীগুলো এসে মিলিত হচ্ছে। এই কেন্দ্রমুখীর ক্ষেত্রে আমরা এরকম দেখতে পাচ্ছি। কোনো অধোভঙ্গ অঞ্চলে এই প্রকার জলনির্গম প্রণালী দেখা যেতে পারে। চুনাপাথর গঠিত অঞ্চলে শৃঙ্খল, মরুপ্রায় অঞ্চলে প্লায়া যে নিম্নভূমি, আগ্নেয়গিরির শীর্ষদেশের যে ক্যালডেরা প্রভৃতি এইসব জায়গাতেও কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী সৃষ্টি হতে পারে। কিন্তু এই কেন্দ্রমুখী জলনির্গম প্রণালীর নদীগুলো সেরকমভাবে খরস্রোতা হয় না, ফলে এদের ক্ষয় ক্ষমতাও খুব অল্প হয়। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুন উপত্যকায় কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী দেখা যায়। এখন নদী খাতের নকশা বা চ্যানেল প্যাটার্ন, আমরা ড্রেনেজ প্যাটার্ন বা নদী নকশার ক্ষেত্রে দেখেছিলাম অনেকগুলো নদী একসাথে মিলিত হয়ে নদী নকশা গঠন করেছিল, কিন্তু নদী খাতের নকশার ক্ষেত্রে এক্ষেত্রে ঘটনা ঠিক উল্টো। অর্থাৎ এখানে একটি নদী হলেই হয়, কোনো একটি নির্দিষ্ট নদী তার প্রবাহ পথ বিভিন্ন রকমভাবে সৃষ্ট করতে পারে। সে সর্পিল গতিতে মানে সাপের মতো যেতে পারে, সে সোজা গতিপথ গঠন করতে পারে যাকে ঋজু গতিপথ বলা হয়, বা সে বিভিন্ন গতিপথে বিভক্ত হতে পারে। এই যে বিভিন্ন ধরনের তার গতির সৃষ্ট হচ্ছে, এর যে নির্দিষ্ট জ্যামিতিক নকশা একেই বলা হয় নদী খাতের নকশা। তাই বলা যায় একক নদী খাতের নিজস্ব জ্যামিতিক নকশা হলো নদী খাতের নকশা। এই নকশা তৈরি করতে কোনো একটা নদীর অন্য কোনো নদীকে প্রয়োজন হয় না, অন্য কোনো নদীর জলের যোগানের খুব একটা প্রয়োজন হয় না। এই নকশা তিন প্রকার হতে পারে: নদী বাঁক হতে পারে, সরল রৈখিক হতে পারে এবং বিনুনি আকৃতির হতে পারে। এখন নদী বাঁক বা মিয়ান্ডার, এটা তুরস্কের মিয়ান্ড্রাস নদীর নাম অনুসারে এসেছে, সেখান থেকে মিয়ান্ডার কথাটির উৎপত্তি হয়েছে। সেই অনুসারেই সমস্ত ধরনের নদী বাঁককেই মিয়ান্ডার বলা হয়। যদি নদীর প্রবাহপথে কোনো বাঁধা পড়ে, ভূপ্রাকৃতিক বাঁধা পড়ে, তাহলে তাকে অতিক্রম করার জন্য নদী তার পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে প্রসারিত হয় বা চলে যায়, বা নদী তার পাড়ের ভাঙনের জন্য নদী যে স্থান দিয়ে যাচ্ছিল তার পার্শ্ববর্তী স্থান দিয়ে যায়। এইভাবে নদী তার সর্পিল গতির সৃষ্টি করে। এই সর্পিল গতিকেই নদীবাঁক বলা হয়। পার্বত্য প্রবাহী নদী শৃঙ্খলিত শৈলশিরাগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য নদীবাঁকের সৃষ্টি করে, আবার নদীর নিম্ন প্রবাহে অসংখ্য নদীবাঁক গঠন করে। নদীবাঁকের উদ্ভব, বন্টন এবং বিবর্তনে ভূগঠনের কোনো প্রত্যক্ষ প্রভাব নেই, মানে ভূগঠন এখানে খুব একটা প্রভাবিত করতে পারে না। নদীর যে অবতল বাঁক বরাবর সেখানে ক্ষয় হয়, ফলে ভাঙন হয়, আর ভাঙনের ফলে নদীবাঁক গড়ে ওঠে। ভূবিজ্ঞানী উলরিজ ও মর্গান এদের মতে নদীবাঁক হলো নদীপাড়ের ক্ষয়, নদীর পার্শ্বক্ষয় এবং নদী খাতের পদক্ষয়ের সম্মিলিত ফসল। এখন সরলরৈখিক বা দণ্ডাকৃতি নদীখাত। নদীর প্রবাহপথে মূলত ভূতাত্ত্বিক কারণে, বিশেষত চ্যুতির প্রভাবে যে বাঁকবিহীন এবং সরলরেখার মতো ঋজু নদীখাতের সৃষ্টি হয় তাকেই সরলরৈখিক নদীখাত বা দণ্ডাকৃতি নদীখাত বলা হয়।
ইংরেজিতে যাকে আমরা স্ট্রেট চ্যানেল বলে থাকি। আমাদের ভারতবর্ষের বিন্ধ্য ও সাতপুরা পর্বতশ্রেণীর মধ্যে যে গ্রস্ত উপত্যকা রয়েছে সেই স্থান দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়ে এই প্রকার স্ট্রেট চ্যানেলের সৃষ্টি করেছে। এখন বিনুনি আকৃতির নদীখাত বা ব্রেডেড চ্যানেল, যে নদীর প্রবাহপথে প্রধানত ভূমিরূপের প্রভাবে মূল নদী বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয় এবং ফলস্বরূপ নদীটির প্রবাহপথ দ্বীপ ও চরের ভিত্তিতে আলাদা হয় এবং ওই শাখা খাতগুলি পুনরায় কিছু দূর গিয়ে আবার পুনর্মিলিত হয়ে বেনির আকার ধারণ করে। তাকেই আমরা বিনুনি আকৃতির নদীখাত বলে থাকি, যাকে ইংরেজিতে ব্রেডেড চ্যানেল বলা হয়। আমাদের পশ্চিমবঙ্গের উত্তর অংশের তরাই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত যে তিস্তা নদী এগুলো রয়েছে, সেই নদীগুলো এই প্রকার ব্রেডেড চ্যানেলের সৃষ্টি করেছে। সাধারণত পর্বতের ঢাল এবং তার পাদদেশীয় অঞ্চলের মিলন স্থানে নদী পার্বত্য অঞ্চল থেকে শিলাচূর্ণ, পলি এগুলো এসে বয়ে নিয়ে এসে ওই পাদদেশীয় অঞ্চলে জমা করে দেয়, যার ফলে নদীর জলরাশিটা বিভিন্ন শাখা প্রশাখায় ওই অংশে বিভক্ত হয়ে যায়। আবার পুনরায় যখন সমভূমি অঞ্চলের দিকে নেমে আসে, আবার ওই ছোট ছোট যে শাখাগুলো আবার মিলিত হয়ে যায়, কিছু দূর গিয়ে পুনর্মিলিত হয়ে যায় সমভূমি অঞ্চলে নেমে আসার ফলে। তার ফলে এই পর্বতের ঠিক পাদদেশীয় অঞ্চলে এই প্রকার বিনুনি আকৃতির নদীখাত সৃষ্টি হতে পারে। এই বিনুনি নদীখাতের গভীরতা 2 থেকে 3 মিটার হতে পারে, প্রস্থ 1 থেকে 1.5 কিলোমিটার হতে পারে। এই বিনুনি নদীখাতের যে নদী, তার বোঝার পরিমাণ, নদীর মধ্যে যে লোড বা বোঝার পরিমাণ, সেটা তার বহন ক্ষমতার থেকে বেশি বোঝার পরিমাণটা। আর মূলত 3 প্রকার ভূমিরূপে এই প্রকার নদীখাতের সৃষ্টি হতে পারে। বদ্বীপের মধ্যে হতে পারে, হিমবাহের বহির্বিধৌত ভূমিভাগে হতে পারে এবং পলল শঙ্কুর মধ্যে হতে পারে। আজ এ পর্যন্তই।